আমরা যদি আজকের জলবায়ু বুঝতে চাই তাহলে এর পুরো ইতিহাসটা একবার দেখে নেওয়া দরকার, মানে একদম পৃথিবীর শুরুর সময় থেকে শুরু করে আজকের লেটেস্ট ডেটা পর্যন্ত। চলুন এই বিষয়টা নিয়েই আজ সনভাবে আলোচনা করা যাক। এই বেশ জটিল বিষয়টা বোঝার জন্য চলুন প্রথমে এর ভিত্তিটা একটু মজবুত করে নিই, মানে একেবারে মূল কিছু জিনিস দিয়ে শুরু করি। সবার আগে একটা খুব সাধারণ ভুল ধারণা দূর করা যাক। আবহাওয়া আর জলবায়ু এ দুটো কি এক? একদমই না। আবহাওয়া হলো আজকের এই মুহূর্তের অবস্থা, যেমন ধরুন আজ বৃষ্টি হবে কিনা। আর জলবায়ু হলো একটা লম্বা সময়ের গড় চিত্র, মানে কয়েক দশকের প্যাটার্ন। যেমন এই অঞ্চলে বর্ষাকালে সাধারণত বৃষ্টি হয় কেন, সেটা হলো জলবায়ুর বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এই গ্রহের যে একটা প্রাকৃতিক থার্মোস্ট্যাট আছে সেটা কি? ওটাকেই বলা হয় গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব। এটা অনেকটা একটা প্রাকৃতিক কম্বলের মতো কাজ করে, যা পৃথিবীকে আমাদের থাকার মতো উষ্ণ রাখে। এটাকে খুব সহজে ব্যাখ্যা করার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, আমাদের বায়ুমণ্ডলটা একটা ফুটো বালতির মতো। এই গ্রিনহাউস গ্যাসগুলোই ঠিক করে দেয় বালতির ফুটোটা কতটা বড় বা ছোট হবে। যত বেশি গ্যাস, ফুটো তত ছোট হয়ে যায়, আর তাতে তাপও তত বেশি ভেতরে আটকে পড়ে। বেশ, মূল বিষয়গুলো তো জানা হলো। এবার চলুন একটু টাইম মেশিনে করে লক্ষ লক্ষ বছর পেছনে ফিরে যাই আর দেখি তখন আমাদের গ্রহের জলবায়ু কেমন ছিল। একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। জলবায়ু পরিবর্তন কিন্তু একেবারে নতুন কিছু নয়। আমাদের এই পৃথিবী তার দীর্ঘ ইতিহাসে বহুবার মারাত্মক গরম আর ঠান্ডা হওয়ার চক্রের মধ্যে দিয়ে গেছে। এই যে প্রাকৃতিক পরিবর্তনগুলো, এগুলো ঘটেছে মূলত দুটো বিশাল আর শক্তিশালী শক্তির কারণে। প্রথমটা হলো, মহাকাশে আমাদের পৃথিবীর চলার পথটা কিন্তু একদম নিখুঁত নয়। এর কক্ষপথ আর হেলে থাকার কোণ দুটোই খুব লম্বা আর নির্দিষ্ট চক্রে বদলাতে থাকে, আর এর ফলে পৃথিবীতে আসা সূর্যের আলোর পরিমাণেও পরিবর্তন হয়। আর দ্বিতীয় কারণটা হলো, আমাদের এই গ্রহের পৃষ্ঠদেশ নিজেই কিন্তু স্থির না। মহাদেশগুলো খুব ধীরে ধীরে সরছে, বড় বড় আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হচ্ছে। এই সব কিছুই লক্ষ লক্ষ বছর ধরে জলবায়ুকে প্রভাবিত করেছে। এর প্রমাণ আমরা পাই ভূতাত্ত্বিক রেকর্ডে। সেখানে স্পষ্ট দেখা যায় এক এক সময়ে পৃথিবীর জলবায়ু এক এক রকম ছিল। যেমন ধরুন, ডাইনোসরদের সময়ে পৃথিবী আজকের চেয়ে অনেক বেশি উষ্ণ ছিল। আর এই চার্টটা দেখুন, কি দারুণভাবে দেখাচ্ছে বিষয়টা। এই যে তাপমাত্রার ওঠানামা, মানে প্রাকৃতিকভাবে গরম আর ঠান্ডা হওয়ার যে ছন্দটা, সেটাই কিন্তু আমাদের গ্রহের সাম্প্রতিক ইতিহাসকে তৈরি করেছে। তো গ্রহের এই প্রাকৃতিক চক্র তো চলছিলই, কিন্তু প্রায় ২০০ বছর আগে এই পুরো সিস্টেমের মধ্যে একটা নতুন আর খুব শক্তিশালী চালিকা শক্তি ঢুকে পড়ল, শিল্প বিপ্লব। এটা শক্তির সঙ্গে মানুষের সম্পর্কটাকে আমূল বদলে দিয়েছিল। মানুষ জীবাশ্ম জ্বালানিতে জমানো শক্তিকে ব্যবহার করতে শুরু করল। এর ফলে কি হলো? প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে গেল, আর এর ঘনত্ব বেড়ে গেল প্রায় ১.৫ গুণ। বেশ, তাহলে আমরা প্রাকৃতিক চক্রের কথা জানলাম, আবার মানুষের তৈরি নতুন ফ্যাক্টরের কথাও শুনলাম। এবার চলুন দেখি একদম হালের তথ্য প্রমাণ কি বলছে। এই বিষয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা কি বলছেন, তাদের সম্মিলিত মতামতটা পাওয়া যায় এই গুরুত্বপূর্ণ রিপোর্টে, যেখানে বলা হয়েছে যে সাম্প্রতিক উষ্ণায়নের প্রধান কারণ সম্ভবত মানুষের কার্যকলাপ। আর এই হলো সেই ডেটা যা পুরো ছবিটাকে এক জায়গায় নিয়ে আসে। এই গ্রাফটার দিকে একবার তাকান। সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো এর ট্রেন্ডটা। বিশ্বের তাপমাত্রা কেমন পরিষ্কারভাবে ওপরের দিকে উঠছে, বিশেষ করে গত ৫০ বছরে। সব মিলিয়ে যদি দেখি, ১৯ শতকের শেষের দিক থেকে আজ পর্যন্ত পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এখন ১ ডিগ্রি শুনতে হয়তো তেমন কিছু মনে হচ্ছে না, তাই না? কিন্তু ব্যাপারটা একটু অন্যভাবে ভাবা যাক। শেষ যে বরফ যুগটা গিয়েছিল, যখন পৃথিবীর বিরাট একটা অংশ বরফে ঢাকা ছিল, তখনকার তাপমাত্রা কিন্তু আজকের চেয়ে মাত্র ৪ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মতো কম ছিল। সুতরাং মূল কথাটা হলো, তথ্য প্রমাণ এটাই দেখাচ্ছে যে জলবায়ু সবসময়ই বদলায়, এটা ঠিক। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি কখনো এত দ্রুত বদলেছে? বর্তমান পরিবর্তনের এই গতিটাই কিন্তু আমাদের সামনে একটা নতুন প্রশ্ন তুলে ধরছে। আচ্ছা,
শুরুতেই একটা দারুণ তথ্য দিই। মানে গত 7 লক্ষ বছরের ইতিহাসে পৃথিবী মাত্র 8% সময় আজকের চেয়ে বেশি উষ্ণ ছিল। মাত্র 8%। ওয়াও, এটা কিন্তু সত্যি বেশ অবাক করার মতো একটা তথ্য। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের দিকে তাকালে ঠিক এই ছবিটাই ফুটে ওঠে। তো আজকের এই গভীর আলোচনায় আমরা আসলে এই বিষয়টা নিয়েই একটু তলিয়ে দেখার চেষ্টা করব। মানে আমাদের মূল উদ্দেশ্য হলো এটা বোঝা যে জলবায়ু পরিবর্তন কেবল আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদম ঠিক। এটা বিলিয়ন বিলিয়ন বছর ধরে চলা একটা বিশাল মহাকাব্যিক প্রক্রিয়ার অংশ বলতে পারেন। ঠিক তাই। আর দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই একটা সাধারণ ভুল করে ফেলি। ধরুন, সকালে খুব রোদ আর বিকেলে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। তখন অনেকেরই মনে হতে পারে যে আবহাওয়াটা একেবারে বদলে গেছে, জলবায়ুর কি করুণ দশা। কিন্তু এই দুটো ধারণার মধ্যে একটা বিশাল তফাৎ আছে। হ্যাঁ, এই আবহাওয়া আর জলবায়ুর পার্থক্যটা কিন্তু খুব সুন্দর একটা রূপক দিয়ে বোঝানো যায়। মানে আবহাওয়া হলো একজন মানুষের ওই দৈনিক মেজাজ বা মুড। এই আজ মন ভালো তো কাল মন খারাপ। মানে ওই সাময়িক একটা ব্যাপার আর কি। ঠিক, নির্দিষ্ট কোনো স্থানে 1 থেকে 72 ঘন্টার যে সাময়িক ভৌত অবস্থা, সেটাই আবহাওয়া। অন্যদিকে জলবায়ু হলো সেই মানুষটির স্থায়ী ব্যক্তিত্ব। আচ্ছা। এটি কিন্তু কোনো সাময়িক বিষয় নয়, কয়েক দশক বা শতক ধরে চলা একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বা গতিশীল ভারসাম্য। পৃথিবীর বায়ুমণ্ডল তো কখনো সম্পূর্ণ স্থির থাকে না। এটি সবসময় নানামুখী শক্তির মধ্যে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করে। আর ঠিক এই ভারসাম্যের কথায় যদি আসি, মানে পৃথিবীর নিজস্ব টিকে থাকার ক্ষমতা সত্যিই চমকে দেওয়ার মতো। নথিপত্র ঘাটলে বিজ্ঞানীদের একটা অত্যন্ত আকর্ষণীয় ধারণার কথা জানা যায়, যাকে বলা হয় গায়া হাইপোথেসিস। ও হ্যাঁ, গায়া হাইপোথেসিস। এটা তো দারুণ একটা কনসেপ্ট। একদম। এই তথ্য অনুযায়ী পৃথিবী কোনো জড় বা মৃত পাথরখণ্ড নয়, বরং এর জলবায়ু এবং বায়োস্ফিয়ার মানে জীবমণ্ডল গত 3.8 বিলিয়ন বছর ধরে নিজেদের মধ্যে অবিরাম মিথস্ক্রিয়া করে চলেছে। মানে একটা ইন্টারঅ্যাকশন চলছে প্রতিনিয়ত। ঠিক। এই মিথস্ক্রিয়ার মাধ্যমেই পৃথিবী একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম বা নিজস্ব থার্মোস্ট্যাট তৈরি করেছে। এই সিস্টেমটা সারফেস তাপমাত্রাকে 27.5 কেলভিন থেকে 305 কেলভিনের মধ্যে একদম স্থিতিশীল রেখেছে। আচ্ছা, কেলভিনের এই হিসাবটা যদি আমরা সাধারণ সেলসিয়াস স্কেলে বলি, তাহলে তাপমাত্রা দাঁড়ায় ওই মোটামুটি 2 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মতো। হ্যাঁ, ঠিক ধরেছেন। অর্থাৎ বিলিয়ন বিলিয়ন বছর ধরে পৃথিবী নিজেই নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, যাতে প্রাণের অস্তিত্ব টিকে থাকতে পারে। এই গায়া হাইপোথেসিস কিন্তু আমাদের একটা বৃহত্তর চিত্র দেখতে সাহায্য করে। মানে যদি পৃথিবীর জলবায়ু প্রাকৃতিকভাবেই এমন চমৎকার একটা ভারসাম্য বজায় রাখে, তবে সেই ভারসাম্য অতীতে কিভাবে আর কেন পরিবর্তিত হয়েছে, এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। কারণ মানুষ পৃথিবীতে আসার অনেক আগে থেকেই তো একাধিক বরফ যুগ বা আইস এজ এসছে, আবার চলেও গেছে। একদম। এই প্রাকৃতিক পরিবর্তনগুলোর পেছনে প্রধানত দুটো চালিকা শক্তি কাজ করে। একটা হলো মহাজাগতিক বা অ্যাস্ট্রোনমিক্যাল কারণ, আর অন্যটা হলো পৃথিবীর ভেতরের বা টেরেস্ট্রিয়াল কারণ। তো এই মহাজাগতিক কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী কোনটা? মহাজাগতিক কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো অরবিটাল থিওরি। মানে পৃথিবীর কক্ষপথ কিন্তু সবসময় নিখুঁত বৃত্তাকার থাকে না। মহাকাশে অন্যান্য গ্রহের মহাকর্ষীয় টানের কারণে প্রতি 90,000 থেকে 1 লক্ষ বছরে এই কক্ষপথের আকার ধীরে ধীরে পরিবর্তিত হয়। ও আচ্ছা, মানে সূর্যকে প্রদক্ষিণ করার যে পথ, সেটা কখনো একেবারে গোলাকার থাকে, আবার কখনো একটু টান টান হয়ে ডিম্বাকার বা ইলিপ্টিক্যাল রূপ নেয়। হ্যাঁ, ঠিক তাই। আর যখন কক্ষপথ ডিম্বাকার হয়, তখন বছরের নির্দিষ্ট কিছু সময়ে পৃথিবী সূর্য থেকে অনেক দূরে সরে যায়। এর পাশাপাশি পৃথিবীর অক্ষের ওই হেলানো অবস্থানের বিষয়টা চলে আসে। মানে ওই যে আমরা ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম, পৃথিবী তার অক্ষের ওপর 23.5 ডিগ্রি কোণে হেলে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই 23.5 ডিগ্রি হেলানো অবস্থানটাই, এই হেলানো অবস্থান এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্বের পরিবর্তনের কারণে সৌর বিকিরণের মাত্রায় মারাত্মক তারতম্য ঘটে। ধরুন, কক্ষপথে পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে,
যাকে পেরিহিলিয়ন বলা হয়, এবং যখন সবচেয়ে দূরে থাকে অর্থাৎ এপিহিলিয়ন, এই দুই অবস্থান মধ্যে পৃথিবীতে আসা সৌর বিকিরণের মাত্রায় প্রায় +-3.5% পার্থক্য তৈরি হয়। 3.5%। শুনতে তো খুব সামান্যই মনে হচ্ছে। শতাংশের হিসেবে 3.5 শুনতে সামান্য মনে হলেও বৈশ্বিক জলবায়ুর পুরো সিস্টেমকে একেবারে ওলটপালট করে দেওয়ার জন্য বা ধরুন একটা দীর্ঘমেয়াদী বরফযুগ শুরু করার জন্য এই সামান্য পরিবর্তনই যথেষ্ট। বুঝতে পেরেছি। তো মহাজাগতিক শক্তিগুলো তো বাইরে থেকে পৃথিবীকে প্রভাবিত করছে, কিন্তু পৃথিবীর ভেতরেও তো বিশাল সব পরিবর্তন ঘটে চলেছে। ওই যে আজ থেকে প্রায় ৩০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর সব মহাদেশ একসাথে যুক্ত হয়ে কি যেন নাম ছিল? প্যানজিয়া। হ্যাঁ, প্যানজিয়া নামের একটা বিশাল সুপারকন্টিনেন্ট তৈরি করেছিল। এরপর টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে সেগুলো ভাঙতে শুরু করে। আর মজার ব্যাপার হলো, মহাদেশের এই খণ্ডগুলো বছরে মাত্র কয়েক সেন্টিমিটার করে সরে যায়, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে এই কয়েক সেন্টিমিটার সরাই পৃথিবীর মানচিত্রকে আমূল বদলে দিয়েছে। আর মহাদেশগুলোর অবস্থান পরিবর্তনের ফলে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তিত হয়, যা সরাসরি বৈশ্বিক তাপমাত্রাকে প্রভাবিত করে। ঠিক, মহাদেশীয় সঞ্চারণের পাশাপাশি আগ্নেয়গিরির অগ্নুৎপাতও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। বড় কোনো অগ্নুৎপাত হলে বিশাল পরিমাণ সালফার আর ধূলিকণা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে জমা হয়। মানে একটা আস্তরণ তৈরি করে ফেলে। হ্যাঁ ঠিক, এই ধূলিকণাগুলো অনেকটা বিশাল ছাতার মতো কাজ করে, যা সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। ফলে দীর্ঘ সময়ের জন্য পৃথিবীর তাপমাত্রা কমে যায়। আচ্ছা। আবার প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার প্রাকৃতিক ওঠানামাও রয়েছে, যা পৃথিবীর বায়ুপ্রবাহ এবং বৃষ্টির ধরনকে বদলে দেয়। এই সব মিলিয়েই পৃথিবীতে প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের চক্র তৈরি হয়েছে। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই প্রাকৃতিক কারণগুলো বিশ্লেষণ করতে গিয়ে একটা বড় পার্থক্যের জায়গা চোখে পড়ছে। এই যে মহাদেশগুলো বছরে মাত্র কয়েক সেন্টিমিটার সরছে বা কক্ষপথের আকার পরিবর্তন হতে প্রায় 1,00,000 বছর লেগে যাচ্ছে, এগুলো তো চরম ধীরগতির প্রক্রিয়া। একদম, লাখো বছর ধরে একটু একটু করে পরিবর্তন আসে। কিন্তু বর্তমানে আমরা যে দ্রুত জলবায়ু পরিবর্তনের কথা শুনছি, তা তো ঘটছে মাত্র কয়েক দশকের স্কেলে। এই গতির অসামঞ্জস্যই তো প্রমাণ করে যে বর্তমান পরিবর্তনটা ঠিক প্রাকৃতিক নিয়মে হচ্ছে না। ঠিক পয়েন্টে হাত দিয়েছেন। আর এখানেই গ্রিনহাউস প্রভাব এবং মানুষের ভূমিকার আলোচনাটা চলে আসে। আমাদের বায়ুমণ্ডলের প্রায় ৯৯% হল নাইট্রোজেন আর অক্সিজেন। কিন্তু এই দুটো গ্যাস তো পৃথিবী তাপ ধরে রাখতে পারে না, তাই না? ঠিক, বায়ুমণ্ডলে মাত্র 1%-এরও কম জায়গা জুড়ে রয়েছে কিছু ট্রেস গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প এবং ওজোন। এরাই মূলত ভূপৃষ্ঠ থেকে ফিরে যাওয়া তাপকে শোষণ করতে পারে। এদেরকেই আমরা গ্রিনহাউস গ্যাস বলি। হ্যাঁ, এই গ্যাসগুলো না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেক নিচে নেমে যেত, পুরো পৃথিবী হয়তো বরফে ঢাকা থাকত। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই গ্যাসগুলোর স্বাভাবিক অনুপাতটা নষ্ট হয়ে যায়। এখানেই একটা ভীষণ চমকপ্রদ তথ্য পাওয়া যায় নথিপত্র থেকে, যা সচরাচর কিন্তু আমাদের আলোচনায় আসে না। আমরা তো সবসময় কার্বন ডাইঅক্সাইড নিয়ে কথা বলি, কিন্তু জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার হলো সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস। হ্যাঁ, অনেকেই এটা জানে না। এটি মোট গ্রিনহাউস প্রভাবের ৩৬ থেকে ৭০% জন্য দায়ী, আর কার্বন ডাইঅক্সাইড দায়ী মাত্র ৯ থেকে ২৬% জন্য। এই পুরো মেকানিজমটাকে খুব সহজে একটা লিক হওয়া বালতি বা ছিদ্রযুক্ত বালতির সাথে তুলনা করা যায়। আচ্ছা, সেটা কিভাবে? কল্পনা করা যাক, পৃথিবীর বায়ুমণ্ডল হলো একটা বালতি, যার নিচে ছোট ছোট ফুটো আছে। প্রাকৃতিকভাবে সূর্য থেকে পৃথিবী যে তাপ গ্রহণ করে, তার কিছুটা এই ছিদ্র দিয়ে মহাকাশে বেরিয়ে যায়। ফলে বালতির পানির স্তর, মানে পৃথিবীর তাপমাত্রা, একটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকে। বুঝতে পারছে। কিন্তু মানুষের তৈরি অতিরিক্ত গ্রিনহাউস গ্যাসগুলো যেন ওই ছিদ্রগুলোকে ধীরে ধীরে আটকে দিচ্ছে, ফলে তাপ আর আগের মতো বেরোতে পারছে না। এখন এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। যদি জলীয় বাষ্পই সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস হয়, তবে আমরা সব জায়গায় শুধু কার্বন ডাইঅক্সাইড নিয়ে এত হইচই করি কেন? এর পেছনের কারণটা হলো কজ অ্যান্ড এফেক্ট বা কার্যকারণ সম্পর্ক। মানুষের তৈরি যে বৈশ্বিক উষ্ণায়ন, তার ৬৪% জন্যই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড দায়ী। আচ্ছা। মানুষ তো আর সরাসরি বিশাল পরিমাণে জলীয় বাষ্প তৈরি করে আকাশে ছেড়ে দিচ্ছে না।
বরং জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে শিল্প কারখানার ধোঁয়া আর বনুজারের মাধ্যমে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে যোগ করছে। আর এই অতিরিক্ত কার্বন পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। একদম। তাপমাত্রা বাড়লেই সমুদ্র, নদী আর মাটি থেকে আরও বেশি পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশতে শুরু করে, আর বাতাস গরম হলে তা বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। ও, তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। ঠিক তাই। আর এই অতিরিক্ত জলীয় বাষ্প তখন আরও বেশি তাপ ধরে রাখে, মানে মানুষের তৈরি কার্বন ডাইঅক্সাইড হল সেই ট্রিগার বা সূচনা বিন্দু, যা জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে একটা ভয়াবহ ফিডব্যাক লুপ তৈরি করছে। এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির চিত্রটা কত দ্রুত পাল্টাচ্ছে তা চার্লস কিলিং নামের এক বিজ্ঞানীর তৈরি করা কিলিং কার্ভ থেকে খুব স্পষ্ট বোঝা যায়। মানে শিল্প বিপ্লবের আগে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 288 থেকে 295 ppm বা পার্টস পার মিলিয়ন। প্রাক শিল্প যুগে। হ্যাঁ, আর 1958 সালে যখন কিলিং নিয়মিত ডাটা নেওয়া শুরু করেন তখন তা ছিল 315 ppm, আর বর্তমানে তা 420 ppm-এ পৌঁছেছে। ওয়াও, 420! এটা কিন্তু বিশাল একটা লাফ। হ্যাঁ, এই ppm বিষয়টা অনেকের কাছেই খটমট লাগতে পারে। এটাকে খুব সহজে কল্পনা করা যায়। ধরুন একটা বিশাল পাত্রে 10 লক্ষ জলের ফোঁটা আছে, তার মধ্যে মাত্র 420টি হল গাঢ় কালির ফোঁটা। শুনতে তো খুব সামান্য মনে হচ্ছে। ঠিক, শুনতে সামান্য মনে হলেও ওই 420টি ফোঁটাই পুরো এক পাত্র জলের রাসায়নিক চরিত্র আর রং একেবারে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটছে। আর এই সূচকীয় বৃদ্ধির ফলে পৃথিবীর সেই দীর্ঘমেয়াদী ডাইনামিক ইকুইলিব্রিয়াম ভেঙে পড়ছে। তবে মানুষের ক্ষতিকর প্রভাব কিন্তু কেবল আকাশে বা বায়ুমণ্ডলের গ্যাসে সীমাবদ্ধ নেই। তাই তো দেখছি। মানুষ কিভাবে পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে ভেতর থেকে পরিবর্তন করে দিচ্ছে সেটা বিশ্লেষণ করলে এই নেচার ম্যান ডাইকোটমি বা প্রকৃতি ও মানুষের দ্বন্দ্বের আসল রূপটা বেরিয়ে আসে। 8টি বড় ক্ষতিকর প্রভাবের কথা বলা হয়েছে: অতিরিক্ত জনসংখ্যা, দূষণ, জলবায়ু পরিবর্তন, জেনেটিক মডিফিকেশন বা জিএমও, সমুদ্রের অম্লতা বৃদ্ধি, পানি দূষণ, বন উজাড় এবং অ্যাসিড বৃষ্টি। এই যে বন উজাড়ের ডেটাটা, এটা রীতিমতো শিউরে ওঠার মতো। নতুন বসতি, কৃষিজমি আর শিল্পের জন্য প্রতি বছর 18 মিলিয়ন একর বনভূমি কেটে ফেলা হচ্ছে। 18 মিলিয়ন একর, মানে ভাবা যায়? হ্যাঁ, বনভূমি তো পৃথিবীর ফুসফুস। গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় এবং নিজেদের কাণ্ডে আটকে রাখে। যখন এত বিশাল পরিমাণ গাছ কেটে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয়, তখন সেই সঞ্চিত কার্বন আবার সরাসরি বায়ুমণ্ডলে ফিরে যায়। মানে কার্বন শোষণের জায়গা তো কমছেই, উল্টো বাতাসে আরও কার্বন যোগ হচ্ছে। ঠিক, এর একটা দ্বিগুণ প্রভাব পড়ছে পরিবেশে। আর ঠিক একই ধরনের ভয়াবহ প্রভাব পড়ছে আমাদের মহাসাগরগুলোতে। বাতাসের যে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যোগ হচ্ছে তার একটা বড় অংশ সমুদ্রের পানি শোষণ করে নিচ্ছে। এটা পানির সাথে মিশে তৈরি করছে কার্বনিক অ্যাসিড। আচ্ছা। গত 200 বছরে সমুদ্রের পানির অম্লতা বা অ্যাসিডিটি 30% বৃদ্ধি পেয়েছে। এই ওশেন অ্যাসিডিফিকেশন সামুদ্রিক প্রাণীদের জন্য এক নীরব ঘাতক। পানির অম্লতা বেড়ে গেলে তাতে কার্বনেট আয়নের পরিমাণ কমে যায়। আর এই কার্বনেট আয়নই তো সমুদ্রের তলায় থাকা প্রবাল প্রাচীর বা কোরাল রিফ আর ওই যে ক্রাস্টেশন জাতীয় প্রাণী মানে কাঁকড়া বা ঝিনুকের খোলস তৈরির মূল উপাদান, তাই না? একদম ঠিক। অম্লতা বাড়ার কারণে তারা তাদের এই ক্যালসিয়াম কার্বনেটের খোলস তৈরি করতে পারছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো খোলসগুলো অ্যাসিডের কারণে ধীরে ধীরে গলে যাচ্ছে। ওহ ঈশ্বর, তাহলে এর মানে কি দাঁড়ায়? আমরা শুধু আকাশ ধ্বংস করছি না, সমুদ্রের তলার প্রবাল থেকে শুরু করে সবখানে আমাদের প্রভাব পৌঁছে গেছে। কোরাল রিফগুলো তো সামুদ্রিক বাস্তুতন্ত্রের কেন্দ্রবিন্দু, বহু প্রজাতির মাছের আবাসস্থল। সমুদ্রের তাপমাত্রা আর সামান্য বাড়লে তো এগুলো এমনভাবেই ধ্বংস হবে যা হয়তো আর কখনোই সারিয়ে তোলা সম্ভব নয়। আর আকাশের বায়ুমণ্ডল আর সমুদ্রের তলদেশের পাশাপাশি স্থলেও কিন্তু মানুষের হস্তক্ষেপ প্রকৃতিকে এক অদ্ভুত লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। ওই যে জেনেটিক মডিফিকেশন বা জিএমও এর কথা বলছিলাম। হ্যাঁ, কৃষিক্ষেত্রে আধুনিক কৃষিতে গ্লাইফোসেট নামের এক অত্যন্ত শক্তিশালী আগাছানাশক ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা ভেবেছিলেন
জেনেটিক্যালি মডিফাইড ফসল তৈরি করে এবং এই রাসায়নিক দিয়ে আগাছা পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে। কিন্তু প্রকৃতি তো তার নিজস্ব নিয়মে অভিযোজিত হতে জানে। বিবর্তনের এই লড়াইয়ে আগাছাড়াও হার মানেনি। গ্লাইফোসেট ছিটানোর পর হয়তো ৯৯.৯% আগাছা মারা গেছে, কিন্তু যে ০.১% বেঁচে গেছে তাদের জিনে একটা মিউটেশন ঘটে গেছে। ঠিক, যা তাদের এই রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলেছে। আর এরপর সেই বেঁচে থাকা আগাছারা যখন বংশ বিস্তার করেছে, তখন তৈরি হয়েছে সুপারউইড। বর্তমানে এমন ২৪৯ প্রজাতির সুপারউইড তৈরি হয়েছে, যাদের ওপর আধুনিক বিজ্ঞানের কোনো আগাছানাশকই আর কাজ করে না। মানে বিজ্ঞান দিয়ে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে উল্টো নতুন বিপদ ডেকে আনা হয়েছে। ঠিক বলেছেন। আর রাসায়নিকের এই যথেচ্ছ ব্যবহার শুধু মাটিতেই আটকে নেই। প্রতিবছর জলাশয়ে প্রায় ৮ মিলিয়ন টন আবর্জনা আর কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ধুয়ে পড়ছে। এই সারের কারণে কি পানিতে কোনো পরিবর্তন আসে? হ্যাঁ, এই সারের মধ্যে থাকা নাইট্রোজেন আর ফসফরাস পানিতে মিশে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটাচ্ছে। শৈবালের এই বিশাল আস্তরণ যখন পানির ওপর তৈরি হয়, তখন তাকে রেড টাইড বা ব্রাউন টাইড বলা হয়। আচ্ছা। এই শৈবালগুলো যখন মারা যায় আর পচতে শুরু করে, তখন ব্যাকটেরিয়াগুলো পানির সমস্ত অক্সিজেন শুষে নেয়। ফলে পানিতে অক্সিজেনের চরম অভাব বা ডেড জোন তৈরি হয়, যেখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না। এই সামগ্রিক ধ্বংসযজ্ঞের দিকে তাকালে এটা একদম স্পষ্ট যে মাটি, পানি বা বাতাস কোথাও মানুষের প্রভাবের বাইরে নেই। এখন প্রশ্ন হল, বৈশ্বিক সম্প্রদায় বা বিজ্ঞান জগৎ এই পরিস্থিতি নিয়ে কি বলছে? তারা কি এগুলো লক্ষ্য করছে না? অবশ্যই করছে। হ্যাঁ, নথিতে দেখছি ১৯৮৮ সালে WMO এবং UNEP এর যৌথ উদ্যোগে গঠিত হয় IPCC বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জলবায়ু গবেষণার ডেটাগুলো একত্র করে নীতি নির্ধারকদের কাছে একটা পরিষ্কার চিত্র তুলে ধরাই এদের মূল কাজ। আর IPCC এর বিভিন্ন সময়ের রিপোর্টগুলো খেয়াল করলে দেখা যায় বিজ্ঞানীদের নিশ্চিত হওয়ার মাত্রা কিভাবে ধাপে ধাপে বেড়েছে। মানে বিজ্ঞানীদের ব্যবহৃত ভাষার এই বিবর্তন আসলেই অনেক কিছু বলে দেয়। সেটা কেমন? চোখে 0.3 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে পারে। আচ্ছা, একটা সম্ভাবনার কথা বলেছিলেন। হ্যাঁ, এরপর ১৯৯৫ সালে দ্বিতীয় রিপোর্টে তারা বললেন বৈশ্বিক জলবায়ুতে মানুষের প্রভাব এখন লক্ষণীয় বা ডিসঅর্নেবল। আর এরপর ২০০৭ সালের চতুর্থ রিপোর্টে এসে তারা আগের সব সংশয় দূরে সরিয়ে স্পষ্টভাবে বললেন উষ্ণায়ন এখন অকাট্য বা আনইকুইভোকাল। এখানে আর কোনো বিতর্কের জায়গা নেই। একদম। এবং ২০১৪ সালের পঞ্চম রিপোর্টে তো তারা একটা সুনির্দিষ্ট পরিসংখ্যান সামনে আনলেন। ১৯৫১ থেকে ২০১০ সাল পর্যন্ত যে উষ্ণায়ন হয়েছে তার পেছনে মূল কারণ যে মানুষেরই কার্যকলাপ, এই দাবির পক্ষে তাদের আত্মবিশ্বাস ৯৫ থেকে ১০০% পৌঁছে যায়। মানে বিজ্ঞানের মতো যুক্তিনির্ভর জগতে কোনো বিষয়ে ৯৫ থেকে ১০০% নিশ্চিত হওয়াটা তো এক কথায় বিরল ঘটনা। আমরা যদি এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, বিজ্ঞানীদের ভাষার এই পরিবর্তন কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। হতে পারে থেকে অকাট্য প্রমাণ এই ভাষাগত পরিবর্তনই বুঝিয়ে দেয় পরিস্থিতি কতটা দ্রুত হাতের বাইরে যাচ্ছে। আর ২০১৮ সালের স্পেশাল রিপোর্টের প্রসঙ্গটাও তো এখানে আসে, যেখানে বলা হয়েছে তাপমাত্রা বৃদ্ধিকে প্রাক শিল্প স্তরের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার জরুরি প্রয়োজনীয়তার কথা। ঠিক। তবে এখানে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন। আমরা কিন্তু এই তথ্যগুলো কেবল প্রদত্ত একাডেমিক নথি থেকেই তুলে ধরছি। হ্যাঁ, এখানে কোনো রাজনৈতিক পক্ষ নেওয়ার বিষয় নেই। একদমই না। খালি চোখে বিজ্ঞান যা দেখতে পাচ্ছে এবং ডেটা যা বলছে, আমরা শুধু তারই একটা নির্মোহ উপস্থাপন করছি। একদম ঠিক বলেছেন। তথ্য আর উপাত্ত যা বলছে তা এড়িয়ে যাওয়ার তো কোনো উপায় নেই। পুরো আলোচনায় যা বোঝা গেল তা হল পৃথিবীর জলবায়ু পরিবর্তন একটা প্রাচীন আর প্রাকৃতিক প্রক্রিয়া হলেও বর্তমানে মানুষের সৃষ্ট কার্বন ডাই অক্সাইড, বনজাড় এবং দূষণের কারণে যে গতিতে পরিবর্তনটি ঘটছে তা ভূতাত্ত্বিক ইতিহাসে নজিরবিহীন।
মানুষ হয়তো তার প্রযুক্তি দিয়ে প্রকৃতির ওপর একটা সাময়িক আধিপত্য বিস্তার করতে পেরেছে, কিন্তু এর মূল্য চোকাতে হচ্ছে পুরো গ্রহের ভারসাম্য নষ্ট করে। ওই সুপার উইডের জন্ম বা সমুদ্রের অম্লতা বৃদ্ধি এই প্রমাণ করে যে প্রকৃতির নিজস্ব একটা প্রতিরোধ ব্যবস্থা আছে, যা মানুষের যে কোনো প্রযুক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো বিদায় নেওয়ার আগে আজকের এই আলোচনার সূত্র ধরে একটা গভীর ভাবনার বিষয় আমি তুলে ধরতে চাই। নথিপত্র থেকে আমরা দেখলাম যে পৃথিবীর নামক গ্রহটি এর আগে অনেকগুলো আইস এজ বা বরফ যুগ পার করেছে এবং বিলিয়ন বিলিয়ন বছর ধরে তার গতিশীল ভারসাম্য বজায় রেখেছে। গায়া হাইপোথিসিস অনুযায়ী পৃথিবী হয়তো বর্তমানের এই অতিরিক্ত কার্বন আর দূষণের ধাক্কা সামলে নিজেকে ঠিকই সারিয়ে তুলবে। নতুন কোনো ভারসাম্য হয়তো ঠিকই খুঁজে নেবে। হ্যাঁ, কিন্তু শেষ প্রশ্নটি হল, পৃথিবীর সেই নতুন ভারসাম্যে মানবজাতির বেঁচে থাকার মতো কোনো জায়গা আদৌ থাকবে কি? পৃথিবী তো বাঁচবে, কিন্তু সে মানবজাতিকে সাথে নিয়ে বাঁচবে কিনা, এটি এমন একটি প্রশ্ন যা আমাদের সবাইকে আজ ভাবতে হবে।